এই অধ্যাপক আসিফ নজরুলরা ধর্মীয় মৌলবাদীদের মুখপাত্র হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে চাইছেন। বস্তুত তারা শিক্ষক নামের কলম। আগামী 27 আগস্ট ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়ানোর যে ইভেন্ট চালু করা হয়েছে, সেটি যদি এই ধর্মান্ধ শ্রেণীরা বাস্তবায়িত করে, তাহলে আমার টাকায় কেনা কুখ্যাত মরুর ডাকাতের সেই 1400 বছর আগের যে পুস্তক, এটি পুড়িয়ে তাদের ইভেন্টের সাথে একাত্মতা ঘোষণা করব। আজকের ভিডিওতে আপনাদের সামনে কয়েকটি প্রমাণ উপস্থাপন করব, যেখান থেকে আপনারা স্পষ্ট হবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল কত বড় ভণ্ড এবং প্রতারক। সেই সাথে তার যে সাহাবীরা রয়েছে, যাদেরকে আপনারা সমন্বয়ক হিসেবে চেনেন, যাদের মধ্যে আবার কেউ কেউ এখন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, তো তারাও যে ডক্টর আসিফ নজরুলের মতোই ভণ্ড প্রতারক, ক্ষমতার লোভে লালায়িত, সেসব বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন অবশ্যই করব। প্রথমে চলুন দেখে নেই ডক্টর আসিফ নজরুল কিভাবে আমাদের বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্দনা করছেন টক শোতে। এই বইটা পড়ে আমি 4-5 জায়গায় কেঁদেছি আর কি। এবং আমি সুভাষকে একটা টেক্সট করেছিলাম যে মানে একটা মানুষ এত স্যাক্রিফাইজিং হতে পারে। এখানে বঙ্গবন্ধু 55 সন পর্যন্ত ওনার বর্ণনা দিয়েছেন। এই বই পড়লে মানুষের হতবাক, বিস্মিত, মানে অকল্পনীয় একটা রিয়ালাইজেশন সামনে যাওয়া ছাড়া উপায় নাই। একটা নেতা, এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল। আমার প্রথম কষ্ট এই বইটা পড়ে যে এত বড় একটা নেতা বাংলাদেশে জন্ম নিয়েছিল, আমরা কোনোদিনও রিয়ালাইজ করতে পারলাম না আনটিল দ্য পাবলিকেশন অফ দিস বুক। আমি রাজনীতির বই কম পড়ি নাই, বঙ্গবন্ধু নিয়ে যারা লিখেছেন তাদের যে কোনো বইয়ের চেয়ে বঙ্গবন্ধুর নিজের আত্মজীবনী অনেক অনেক বেশি অসাধারণ ইন টার্মস অফ এভরিথিং। সাহিত্য মূল্য বলেন, ইম্পার্শিয়ালিটি বলেন, অবজেক্টিভিটি বলেন, স্টোরি টেলিং ক্যাপাসিটি বলেন। এবং আমি আপনাকে কি বলবো, আমি এই বইটা পড়ে আমার কয়েকবার মনে হয়েছে আমি একটা আর্টিকেল লিখি যে শেখ হাসিনাকে ধন্যবাদ, যিনি এই বইটা আমাদের সামনে হাজির করে দিয়েছেন। এই সেই আসিফ নজরুল যিনি কিনা গত 14ই আগস্ট একটি বক্তব্য দিয়েছেন 15ই আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে। তার বক্তব্যটা ছিল এরকম: তাজা লাশের গন্ধ নাকের ডগায় রেখে 50 বছর আগের শোক পালন করা ভণ্ডামি ছাড়া আর কিছুই না। জাতীয় শোক দিবস পালন করাকে কেন্দ্র করে ডক্টর আসিফ নজরুলের এই বক্তব্যের প্রতিক্রিয়া দেখলাম তার ছাত্রদের মধ্যে। তারা 15ই আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটির সামনে উদ্যম নৃত্যে লিপ্ত ছিল, যেখানে লাউডস্পিকারে বাজানো হয়েছিল লুঙ্গি ড্যান্স সহ বিভিন্ন ভারতীয় সঙ্গীত। এটাই তার এবং তার ছাত্রদের বৈশিষ্ট্য। শহীদদের প্রতি তারা শ্রদ্ধা দেখায় লুঙ্গি ড্যান্স গানের সাথে উদ্যম নৃত্যের মাধ্যমে। আসিফ নজরুল তার বিভিন্ন বক্তব্যে দাবি করেছেন বাংলাদেশে নাকি ভারতের 26 লক্ষ নাগরিক চাকরি করেন। বাংলাদেশে কতজন ভারতীয় এই দেশে চাকরি করে? আমরা পত্রিকায় বলি 26 লাখ ভারতীয় চাকরি করে। বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না, রাস্তায় রাস্তায় ঘুরছে, আর ভারতে সেখানে চাকরি করছে। ভেবে দেখেছেন কি একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের চিন্তার স্তর কোন পর্যায়ের? মামুনুল হকদের মতো বক্তব্য দিচ্ছেন তিনি। বাংলাদেশে নাকি ভারতীয় 26 লক্ষ নাগরিক চাকরি করতেন। তার হাতে তো এখন ক্ষমতা রয়েছে, তিনি কি তার সারা জীবন চেষ্টা করেও এরকম কোনো দাবির সপক্ষে প্রমাণ দিতে পারবেন? স্পষ্টতই তিনি পারবেন না, কিন্তু তিনি দাবি করেছেন। তার কোনো ব্যক্তিগত পর্যায়ের দাবি এটা নয়, অর্থাৎ ঘরোয়া কোনো মদের পার্টিতে বসে তিনি এই ধরনের বেফাস কথাবার্তা বলেননি। পাবলিক প্লেসে অসংখ্যবার তিনি এই কথাবার্তাগুলো বলেছেন। আমার মনে হয় কি তিনি বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীদেরকেই ভারতীয় নাগরিক মনে করেন। এরকম সাম্প্রদায়িক ভণ্ড একজন মানুষের মুখ থেকে আর কী বা বের হতে পারে? আজকে থেকে প্রায় 1 বছর আগে, অর্থাৎ 2023 সালের 8ই আগস্ট তিনি আমাকে উদ্দেশ্য করে একটি স্ট্যাটাস দিয়েছেন, যেখানে তিনি আমাকে সরাসরিভাবে পশু বলেছেন। এমনকি তিনি আমার ফাঁসি হোক সেটা চান, ক্ষমতার পরিবর্তন হবে, এবং তার মুরিদদেরকে এই বলেই তিনি সান্ত্বনা দিয়েছেন। চলুন স্ট্যাটাসটি পড়ে দেখা যাক। তিনি লিখেছেন, আমাদের ধর্ম আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা জঘন্য কথাবার্তা বলেন তাদেরকে সর্বতভাবে বর্জন করুন। তাদের কোনো ফেসবুক বা ইউটিউব বক্তব্যে এমনকি নেতিবাচক কোনো সাইনও দিবেন না বা কমেন্টও করবেন না। একমাত্র যেটা করার তা হচ্ছে গণহারে রিপোর্ট করে এই পশুদের মুখ বন্ধ করার চেষ্টা করবেন। আর যখন দেশে ন্যায় বিচার আসবে তখন তার সাহায্য নেবেন। এমন দিন অবশ্যই আসবে বাংলাদেশে। এই আসিফ নজরুলই কিন্তু দায়িত্ব নিয়ে বাংলাদেশে কুখ্যাত সকল জঙ্গিদেরকে জেল থেকে একে একে বের করে দিয়েছেন। যেমন কুখ্যাত সেই শীর্ষ সন্ত্রাসী কিলার আব্বাসকে তিনি ক্ষমতা পাওয়ার পরে জেলখানা থেকে বের করেছেন। বাংলাদেশের অসংখ্য জঙ্গি মৌলবাদীদেরকে তিনি জেল থেকে পালিয়ে যেতে সাহায্য করেছেন। এমনকি সর্বশেষ তিনি একজন ভয়াবহ জঙ্গিকে প্যারালে মুক্তি দিয়ে তাকে বীরের বেশে, অর্থাৎ হেলিকপ্টারে করে তার বোনের জানাজায় অংশগ্রহণ এবং পরবর্তীতে কোনো ধরনের নিরাপত্তা ছাড়া, অর্থাৎ হ্যান্ডকাপ বা বেরি ছাড়াই তাকে বক্তব্য দিতে দিয়েছেন, যেটি আইনের সুস্পষ্ট লঙ্ঘন। শুধু তাই নয়, মুফতি মোহাম্মদ জসিমউদ্দিন রহমানী নামক এই ধর্মীয় সন্ত্রাসীকে কিন্তু তিনি জামিনে মুক্ত করার আশ্বাস দিয়েছেন এবং শোনা যাচ্ছে তিনি জামিন পেয়ে গেছেন। এই কুখ্যাত জঙ্গি হচ্ছে আল কায়দার সহযোগী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান। এমনকি বাংলাদেশে যতজন ব্লগার অ্যাক্টিভিস্টকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই সকল হত্যার মাস্টার মাইন্ড কিন্তু এই জসিমউদ্দিন রহমানী।
তাকে শীঘ্রই আপনারা মুক্ত আকাশে দেখতে পারবেন। সেজন্য বাংলাদেশে বসে ভারতসহ অন্যান্য দেশে জঙ্গি হামলা চালাতে পারে সেই বিষয়ে ডক্টর আসিফ নজরুল মুখ্য ভূমিকা পালন করছেন। এবং দেশের ভেতরে ধর্মীয় সন্ত্রাসীদের উপদ্রব কী ছিল তা আমরা দেখতে পেয়েছি বিএনপি জামায়াতের আমলে, দেখতে পেয়েছি আওয়ামী লীগের সময়ও। সেই সকল এখন ভয়াবহ পর্যায়ে রূপ নেবে। প্রিয় বন্ধুগণ, এবার আসি ডক্টর আসিফ নজরুলের সাহাবী তথা চেলা তথা উপদেষ্টা তথা সমন্বয়কদের ব্যাপারে। নিশ্চয়ই আপনাদের মনে আছে কয়েকদিন আগে এই নাহিদ ইসলামের বাবার ধর্ষণ কাণ্ড আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার বাবা একজন পেশায় যদিও শিক্ষক, আমি খুবই লজ্জিত শিক্ষকদের মধ্যে এরকম ধর্ষক আছে। যাই হোক, সে তারই প্রতিষ্ঠানের এক ছাত্রীকে ধর্ষণ করতে গিয়ে ধরা পড়ে এবং তার ছাত্ররাই তাকে জুতোপেটা করে ওই ছাত্রীর কাছে পায়ে ধরে ক্ষমা চাওয়ায়। কিন্তু আমি আশা করেছিলাম নাহিদ তার বাবার এই ধরনের অপরাধের বিচার করার মাধ্যমে তারা যে মুখে বলছে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে সেটার একটা উদাহরণ তৈরি করবে, কিন্তু নাহিদ খুব শান্তভাবে বিষয়টি এড়িয়ে গেছে। অন্ধ হলে কি প্রলয় বন্ধ হয়? হয় না। এই অপরাধের বিচার যতদিন সে করবে না ততদিন স্পষ্টভাবেই তাকে আমরা ধর্ষকের পুত্রই বলতে পারি। কারণ এই ধর্ষণকাণ্ডে তার কোনো মদদ না থাকলেও, তার কোনো আসলে এখানে ভূমিকা না থাকলেও, যেহেতু সে এই ধরনের অপরাধে সে সাহায্য করছে প্রশ্রয় দেওয়ার মাধ্যমে, তাই তাকে ধর্ষকের পুত্র হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। আরেক সমন্বয়ক হচ্ছে সারজিৎ আলম, যে কিনা অতীতে বহুবার নারী বিদ্বেষী, সমকামী বিদ্বেষী বহু কথাবার্তা তার ফেসবুকে পোস্ট করেছে এবং পরবর্তীতে সে তার রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে দেখে তার এই বক্তব্য মুছে দিয়েছে। কিন্তু মুছে দিলেই কি সব কিছু মুছে যায়? সব সংরক্ষণ করা আছে। যাই হোক, সারজিৎ অতীতে বঙ্গবন্ধুর বিভিন্ন প্রশংসামূলক ভিডিও তার ফেসবুক প্রোফাইলে আপলোড করেছিল। চলুন দুটো ভিডিও আমরা দেখে নিই। আজ সেই বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী মার্চ মাস, যে মার্চ মাসের 7 তারিখে 1971 সালে তার একটি তর্জনীর হুঙ্কারে পুরো 7.5 কোটি বাঙালি ঝাঁপিয়ে পড়েছিল যুদ্ধে। যুদ্ধ শেষে ছিনিয়ে এনেছিল স্বাধীন দেশের স্বাধীন পতাকা। অনেকে বঙ্গবন্ধুর সেই ভাষণকে আব্রাহাম লিঙ্কনের গেটিসবার্গের ভাষণের সাথে তুলনা করে থাকেন, কিন্তু আমি কখনো সেই তুলনা করিনি। কারণ যে ভাষণ স্বাধীনতার 50 বছর পরেও যে ভাষণের প্রতিটি শব্দ আমাকে শিহরিত করে তোলে, সে ভাষণ পৃথিবীর অন্য কোনো ভাষণের সাথে তুলনাযোগ্য হতে পারে না। তাই তো আহমদ ছফা যথার্থই বলেছিলেন। তিনি বলেছিলেন, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য বলাকা সোনার তরী কিংবা গীতাঞ্জলি নয়, বাঙালি জাতির শ্রেষ্ঠ কাব্য আর দাবায় রাখতে পারবা না। যে মানুষটি জীবন ও যৌবনের 14 বছর জেলে কাটিয়ে দিয়েছেন শুধুমাত্র এই বাঙালি জাতির মুক্তির জন্য, সেই মানুষটির বুকে শরীরে 18টি গুলি করে ঝাঁঝরা করে তার প্রতিদান আমরা দিয়েছি। এতটাই অকৃতজ্ঞ বাঙালি আমরা। এই মোস্তাকদের নোংরা চক্রান্তে 75 আমরা আমাদের বঙ্গবন্ধুকে হারিয়েছি, কিন্তু আজকে 2024 সালে দাঁড়িয়ে ওই মোস্তাক রূপধারী কিছু ভণ্ড লিবারেল যারা পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তারা যে 24 সালে দাঁড়িয়ে আমাদের তরুণ প্রজন্মকে ধ্বংস না করে, আমাদের তরুণ প্রজন্মকে হারাতে না হয়, সেজন্য এখন আমাদের সচেতন হতে হবে। 15 আগস্ট 1975 সালে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করাকে দেখুন সে এখন কিভাবে জাস্টিফাই করছে। আজকে 2024 সালের এই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে, ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি, 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। আপনি দেখেছিলেন ওই 15 আগস্ট 1975 যখন এই ঘটনাটি ঘটে, পুরো বাংলাদেশ ব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গার নির্দেশ থেকে হয়েছিল, এটি বাংলাদেশের মানুষের কোনো ঘটেনি। তো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে। তো আমাদের জায়গা থেকে আমরা মনে করি শুধু আমাদের জায়গা না, বরং রাষ্ট্রীয়ভাবে এই যে শক্তি, এটি পালন করা উচিত নয়। কোনোদিন সিঙ্গেল কয়েকজন মেজর বা আর্মি অফিসার মিলে এই যে একটি অভ্যুত্থান, সেটা 15 আগস্টে 1975 ঘটাতে পারতো না, বরং এটি একটি সামগ্রিক ক্ষোভ ছিল এবং সবার ওই যে একটি নীরবতার সমর্থনেরই কিন্তু একটি লক্ষণ। সেই জায়গা থেকে আমরা বিশ্বাস করি যে এই আপনি যে কথাটি বলছেন, এটিতে আমরা সমর্থন করি না। ডক্টর আসিফ নজরুলের চেলা বা সাহাবী বলে কথা, তারা যদি ডাবল স্ট্যান্ডার্ড না হয় তাহলে ডাবল স্ট্যান্ডার্ড কে হবে? এই সারজিৎ সহ আসিফ নজরুলের ব্যক্তি জীবনের বহু কুকীর্তির প্রমাণ দলিল আমার কাছে আছে। আমি মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে ঘাটাতে চাই না, তাই তাদেরকে এই বিষয়ে আমি অনেক দিন আগ থেকেই ছাড় দিয়ে এসেছি। ভবিষ্যৎ নির্ভর করবে তারা কোন দিকে যায়। প্রিয় বন্ধুগণ,
আমরা একটু এই ধরনের ধর্মীয় সন্ত্রাসীদের ভবিষ্যৎ সম্পর্কে ভেবে দেখার চেষ্টা করি। ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কি ডোবাবে? অবশ্যই তাদের এই ধরনের ডানপন্থী আচরণ যদি বিভিন্ন মহলে পাঠানো হয়, কোন মহলের কথা ইঙ্গিত করছি সেটি আমি এখানে আর নাই বা বলছি, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ শূন্য। শুধু তাদের নয়, ডক্টর মোহাম্মদ ইউনূসও বিতর্কিত হবেন এই ধরনের ধর্মীয় সন্ত্রাসীদের দ্বারা। প্রিয় বন্ধুগণ, আপনারা এই ব্যক্তিকে চেনেন, পিনাকি ভট্টাচার্য। পারিবারিকভাবে তিনি হিন্দু ধর্মের এবং স্বঘোষিত একজন নাস্তিক হওয়ার পরও তার অসংখ্য ভিডিওতে তিনি আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, ইনশাআল্লাহ জপে বেড়ান। তার এই ধরনের সস্তা ডানপন্থী কথাবার্তায় স্বাভাবিকভাবেই যারা উগ্র ধর্মান্ধ মোমেন মুসলমানরা আছে তারা বেশ পুলকিত হয়, এবং এই যে ধর্মীয় সেন্টিমেন্টকে ব্যবহার করে পিনাকি ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ভিউজ, লাইকস, কমেন্টস, এগুলোর রমরমা ব্যবসায় তিনি একজন সফল ব্যবসায়ী, আমাদেরকে বলতেই হবে। কিন্তু বুদ্ধিদীপ্ত মানুষের কাছে তার এই ধরনের আচরণ কিন্তু খুবই হাস্যকর। কিন্তু ডক্টর আসিফ নজরুল একজন অধ্যাপক হয়ে তিনি একজন ইসলামিস্টের মতো কথাবার্তা বলবেন এটা আমরা আশা করিনি, কিন্তু তিনি এই ধরনের উগ্র কথাবার্তা বহুবার বলে গেছেন। আমি দৃঢ়ভাবে বলতে পারি তিনি তার স্ট্যাটাসটি ডিলিট করবেন, আমাকে নিয়ে যেগুলো আরও অসংখ্য বিষয় তিনি মুছে দেবেন, তার শির দ্বারা এতটা সোজা নয়। কিন্তু আমি বলে রাখছি, কোনো কিছুই মুছে ফেললে মুছে যায় না। আপনাকে এই ধরনের উগ্রবাদীদের রক্ষা এবং নিজে উগ্রবাদ ছড়ানোর অপরাধে কঠোর শাস্তির আওতায় আসতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি আগামী 27 আগস্ট একটি ইভেন্ট চালু করেছে কিছু ধর্মান্ধরা, যারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের প্রতি ব্যক্তিগত বিদ্বেষকে কেন্দ্র করে তার বই পোড়াতে চায়। দেখুন, কেউ যদি বই কিনে সেটা পোড়াতে চায় বা ডাস্টবিনে ফেলে দিতে চায়, টয়লেটের মধ্যে ফেলে দিতে চায়, আমরা কেউই তো আপত্তি করতে পারি না। কিন্তু এই যে বই পোড়ানোর মাধ্যমে তারা যেটি মিন করতে চায়, তাদের সুপ্ত যে ইচ্ছা, কোনো একজন ব্যক্তিকে ভালো লাগছে না তাকে অপমান করা। ডক্টর মোহাম্মদ জাফর ইকবালকে আমিও পছন্দ করি না। তার প্রতি আমার যতটুকু শ্রদ্ধা ছিল সেটি তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরকারের পক্ষ থেকে গিয়ে ছাত্রদের সাথে যে প্রতারণা করেছেন, সেই ঘটনার মাধ্যমে সর্বসাধারণের আস্থা তিনি হারিয়ে ফেলেছেন। আমি বিশ্বাস করি সকল ছাত্ররাই তাকে আর ওই ঘটনার পর থেকে শ্রদ্ধা করেন না। তিনি সরকারের এক প্রকার, বলতে শব্দটি আমার খারাপ লাগছে, দালাল হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। যাই হোক, কিন্তু মোহাম্মদ জাফর ইকবালকে আপনার ভালো লাগবে না তাই বলে আপনি তার বই পোড়ানোর মাধ্যমে যে নজির স্থাপন করতে চান সেটার বলি কিন্তু আপনিই হবেন। যেমন আমার কাছে এরকম অসংখ্য বই আছে। 1400 বছর আগের একজন মরুর ডাকাত লিখেছিল এই পুস্তকগুলো, এবং এই পুস্তক আমার কাছে কোনো মূল্যই রাখে না। এবার আমি আপনাদের ঘোষণা করতে চাই যে আগামী 27 আগস্ট যখন তারা ডক্টর মোহাম্মদ জাফর ইকবালের বই পড়াবে, তখন আমি এরকম কোরআনের অসংখ্য পৃষ্ঠা পুড়িয়ে তাদের সাথে একাত্মতা পোষণ করব। কারণ এই বই আমি আমার টাকা দিয়ে কিনেছি এবং এই বইয়ের প্রতি আমার কোনো সম্মান নেই। এই বইয়ের যে লেখক, সে কুখ্যাত মরুর ডাকাত, মহা উন্মাদ, তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার বই ছিঁড়ব এবং পোড়াবো। দেখি আপনারা বই ছেঁড়া এবং পোড়ানোর উদাহরণ যেটা তৈরি করেছেন সেটা আপনারা কতদূর বাস্তবায়ন করতে পারেন। আপনারা অন্যের দিকে ঢিল ছুড়বেন, সমাজে ঘৃণা ছড়াবেন এবং আশা করবেন আপনাদের সাথে এটা হবে না। এটা তো খুবই ভুল। ভালো থাকুন, সুস্থ চিন্তা করার চেষ্টা আমরা করি এবং যারা যতটুকু ঘৃণা ছড়াবে তাদের সেই ভাষায় প্রতিউত্তর দেওয়া হবে। আবার দেখা হবে খুব শীঘ্রই। বিদায়।